জিম করতে গিয়েছি, টাকা দিয়ে জিম করি। আমার হাঁটা অবস্থায় আমাকে ডেকে বের করে দিয়েছে, ভাই এখানে আপনি আসবেন না। বিষয়টা অনেক ছোট কিন্তু অনেক হৃদয়ভেদী। আমি কেন আসতে পারবো না ভাই, আমি তো টাকা দিয়ে করি, আমি তো নিয়ম ব্রেক করছি না। বলে না, এখানে আওয়ামী লীগের নেতারা আসে, সরকারি অনেক কর্মচারী আসে, আপনি আসলে অসুবিধা। কারফিউ তো অভিজ্ঞতা নেই আসলে, আমাদের দেশের মানুষ দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই। কি না কি একটা ব্যাপার, মানুষের মধ্যে আতঙ্ক, ছুটাছুটি, যে যেমনে পারছে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। প্রফেসর ইউনূস যাবার আগেই তিনি প্রস্থান করেছেন, যার মানির মান আল্লাহ রাখে, বলে না গ্রামে। হ্যাঁ, নিজের মান উনি রেখে উনি চলে গিয়েছেন। আমি দেখে কেউ কেউ এভাবে বলেছেন আর কি। তো এটা আমাদের বাঙালি হিসেবে বাংলাদেশের তৃতীয় বিশ্বের দেশে আমাদের গর্বের। তবে প্রফেসর ইউনূস তার আন্তর্জাতিক ক্রেডিবিলিটি বা বিশ্ব সম্প্রদায়ের কাছে তার যেমন মর্যাদা, কিন্তু রাষ্ট্র পরিচালনাটাকে অন্যভাবে দেখি। অনেক সময় অনেক গল্প শুনি, কথা শুনি, নেতারা অভিযোগ করেন। আজ আমরা একজন সরাসরি প্রত্যক্ষদর্শী এবং যিনি ভুক্তভোগী তার বক্তব্য শুনলাম। 15 বছরে আপনার নামে অনেক মামলা, অনেক সময় আপনি কাটিয়েছেন, শুধুমাত্র রাজনীতি করার কারণে আপনাকে এই প্রতিহিংসার শিকার হতে হয়েছে। সেই সব দিনগুলোর কথা আসলে কি ভুলে যাওয়ার মতো? অনেক দুর্বিষহ অভিজ্ঞতার ব্যাপার আছে। আমরা যারা রাজনীতি করি, যে রাজনীতিবিদরা না আসলে মানে কি বলবো, জুতার মালা, ফুলের মালা, নিপীড়ন, আবার অভিনন্দন, আবার এইসব মেনেই আমাদের জীবন। আসলে এটাই আমাদের জীবন। মনে খুব সব তিক্ত অভিজ্ঞতা আছে, যেগুলো যদি শেয়ার করি, এখানে অনেক কিছু শেয়ার করবার আছে। তো মানে নিজস্ব মানুষ, আপনজন, তাদের কাছ থেকে এমন আচরণ পেয়েছি যেটা আপনি ভয় হোক বা যে কারণেই হোক, যেটা অনেক সময় মানে হৃদয়ভেদী, রক্তক্ষরণ হওয়ার মতো। আবার অচেনা মানুষ, তাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, সেটাও মানে মানে অবর্ণনীয়। একটা শুধু বলি, দেখেন, ধরেন এই যে করোনা হয়েছে, তো এই করোনার মধ্যে যখন মানুষ বাবার ডেড বডি ফেলে চলে যায়, তখন আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার হাসপাতালে মানুষের কোনো অভাব নাই, ঘরের মধ্যে মানুষ। মানে যখন এটা খুব আতঙ্কের নাম ছিল। এই ভালোবাসার উদাহরণও কিন্তু আছে। পৃথিবীর যে প্রান্তে গিয়েছি, একেবারে যেখানে বাঙালি নাই, নরওয়ের শেষ প্রান্তে, সেখানেও একটা ছেলে এসে সালাম দেয়, ভাই আমি ছাত্রদল করতাম, আমার বাড়ি হাতিয়া, আমি এখানে লিবিয়াতে চলে এসেছি, রেস্টুরেন্ট আমার, আপনি এখানে আসবেন, থাকবেন আজকে। এরকম ঘটনাও আছে। ইতালি রোমে গিয়েছি, সেখানে তো মানে ভ্যাটিকানের সামনে মিছিল হয়ে যায়। আবার এরকম অভিজ্ঞতা আছে, একটা জিম করতে গিয়েছি, টাকা দিয়ে জিম করি। আমার হাঁটা অবস্থায় আমাকে ডেকে বের করে দিয়েছে, ভাই এখানে আপনি আসবেন না। বিষয়টা অনেক ছোট কিন্তু অনেক হৃদয়ভেদী। আমি কেন আসতে পারবো না ভাই, আমি তো টাকা দিয়ে করি, আমি তো নিয়ম ব্রেক করছি না। বলে না, এখানে আওয়ামী লীগের নেতারা আসে, সরকারি অনেক কর্মচারী আসে, আপনি আসলে অসুবিধা। হ্যাঁ, তো আপনি আমি কিন্তু লিখে দেন যে বিএনপি আর কুকুর নিষিদ্ধ। এরকম ঘটনাও আছে। নিজস্ব আত্মীয় প্রয়োজন যারা আমাদেরকে দাওয়াত দেয় নাই, পারিবারিক সামাজিক অনুষ্ঠানে ভয়ে একটা ছবি তোলার সাহস পায় নাই আমাদের সাথে, যৌক্তিক কারণও আছে। আমার পরিবার পরিজন, মানে আন্দোলন হয়েছে ঢাকায়, শুরু হয় না, গ্রামে থেকে আমার ভাইকে তুলে নিয়ে চলে গেছে রাতের বেলায় 1টার সময়। আমার মায়েকে কেউ কখনো ভালো ব্যবহার করছে, কেউ যায় কখনো বলে যে আপনি কি ছেলে জন্ম দিয়েছেন, ঢাকায় সন্ত্রাসী করে, এরকম। আর বয়স্ক মানুষ গ্রামে, আমার বাড়িতে লোক থাকতে পারে না, আমার ভাইয়ের ছোট ছোট বাচ্চারা রাতের বেলায় কান্নাকাটি, তারা এগুলো অভ্যস্ত না। তো আমার স্ত্রী বাসায় থাকতে পারে না, আমার ছেলের ম্যাট্রিক পরীক্ষা এই অক্টোবরের আন্দোলনের সময়, তার সাথে যাই মহিলা পুলিশ নিয়ে ডিবি র্যাক এডিসি প্রতিদিন যায় বসে থাকতো বাসার নিচে, তার সাথে বলতো সে একটা চাকরি করে, তারা বাসায় থাকতে পারে না, বাসা ছাড়া। আমার ছেলের পরীক্ষা, একটা মানসিক একটা টর্চার। রাজনীতি করি আমি, আপনি বলেন আমার পরিবার কি করেছে। আমি একটা অভিজ্ঞতা বলি, প্রথম যেদিন কারফিউ, একটা অভিজ্ঞতা বলি। প্রথম যেদিন কারফিউ দিল, আমি গ্রিন রোডে ছিলাম মানুষের সাথে, আমার সামনে 2জন মানুষ মৃত্যুবরণ করলো, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা ওখান থেকে গুলি করলো, টার্গেট করে একেবারে সামনে পড়ে গেল, কেউ সরলো না, একজনের মাথা খুলি উড়ে গেল। তা আমি একটা বাসায় থাকতাম, আমার বাসা ওই এলাকাতেই, আমার বাসায় আমি থাকিনি, আগের দিন আমি অন্য বাসায় ছিলাম। তো ওই দিন যখন কারফিউ দিয়ে দিল, হঠাৎ করে প্রথম কারফিউ, আমার মনে আছে সেদিন সমস্ত নেট বন্ধ করে দিল। আমার পার্টির চেয়ারম্যানের সাথে আমি যোগাযোগ করলাম, আমাকে মেসেজ দেওয়া হলো যে আপনি এই নাম্বারে কথা বলেন, একটা সাধারণ নাম্বার, নট হোয়াটসঅ্যাপ। আমি অনেক চেষ্টা করে তাকে 4-5 বার চেষ্টা করে আমি তাকে পাইলাম। তিনি আমাকে মেসেজ দিলেন যে কী করতে হবে, কারণ সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন। বলে সবাইকে বলে দাও কর্মসূচি অব্যাহত রাখতে হবে, কর্মসূচি বাড়াইতে হবে। সর্বশেষ ওনাকে পাইলাম, তারপর তো কয়েকদিন নেট বন্ধ। তা রাতের বেলা আমি চিন্তা করলাম, আমি যে বাসায় থাকলাম সেখানে আমি ডিভাইস চুজ করছি, আর ডিবি যে হারে মারে নিয়ে খবর পাইতেছি, ধরে নিয়ে মারাত্মক, কিসের নেতা কিসের কি মারাত্মক টর্চার করছে। এবার আমি শুনতেছি, খবর পাচ্ছি প্রতিনিয়ত। তা আমি চিন্তা করলাম ডিবির হাতে তো ধরা খাওয়া যাবে না কোনোভাবেই, তাহলে কি বাঁচার একটা পথ। ডিভাইস আমি ওই বাসায় রাখলাম, রেখে আমি আমার কোনো লোক সাথে নিইনি। যখন কারফিউ দিয়েছে, রাত 10টা বেজে গেছে, 8টা না 9টার সময় কারফিউ ঘোষণা করেছে। তা আমি যখন 10:30টায় বেরোইছি আমার বাসা থেকে হাতিরপুল এলাকায়,
দেখলাম মানুষ খুব ছোটাছুটি করছে, মানে একটা অস্থিরতা, এই কাঁচা বাজার, এই যে মানে কারফিউ তো অভিজ্ঞতা নেই আসলে আমাদের দেশের মানুষ, দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই, কি না কি একটা ব্যাপার, মানুষের মধ্যে আতঙ্ক, ছোটাছুটি, যে যেমনে পারছে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। তা আমি একটা বাসায় যেখানে থাকবো বলে ঠিক করেছি, আগের রাতে ছিলাম, ওইখানে গিয়েছি, 11টা বেজে গেছে তখন। ওই বাসায় পৌঁছালাম, পৌঁছানোর পরে যেই বাড়ির মালিক যে থাকে, সে আবার একটা চাকরি করে, সে বলতেছে, ভাই আপনার সাথে কি সকালে আপনি বেরোয়েছেন, হানিফ সাহেবের দেখা হয়েছিল? হানিফ ভাইয়ের? হানিফ ভাইকে? কই এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, পরিবাগে আর কি, কাজ সারছে, যেখানে বাঘের বয় সেখানে রাত হয়। হ্যাঁ, উনি আমাকে দেখেছে, আমাকে চিনেছে, ওর কাছে জিজ্ঞেস করেছে, রাতের বেলা আমার অত ইনফরমেশন দিয়ে নিয়ে যাবে, আমি এখানে কেমনে থাকবো, আমার সাথে কোনো ফোন নাই, রাস্তাঘাট খালি হয়ে গেছে তখন, কোনো লোক নাই, আমি এখন কোথায় যাব? তারপরে আমি কি করলাম, আমি একটা টি শার্ট পরে, একটা কাপড় পরে, আমি ওই অবস্থায় রিস্ক নিয়ে বের হইলাম, কারণ ওখানে তো আর থাকা যাচ্ছে না কোনো অবস্থাতেই, জেনে শুনে। তো আমি বের হয়ে আমি সেগুন বাগিচে আমার একটা বাসার কথা মনে পড়লো, আমি ওখানে যাব। ইতিমধ্যে রাস্তায় কোনো লোক নাই, দুই একটা রিক্সা টিক্সা আসে ভুতুরে, মানে ওর মতো এনআফসি ভো ভো করে চালাচ্ছে, কারো কথা শুনে না, ডাক দিলে কিচ্ছু না। তা আমি টি শার্টটা মাথায় বেঁধে পাগল সাইজা আমি সেগুন বাগিচায় চলে গেলাম। ওই বাড়ি যাই দেখি ওখানে লাইট টাইট বন্ধ সব, মানে কলাপসিবল, গেট টাইট অফ করা। আমি নক করতে করতে দারোয়ান আসলো, এসে বললো যে আমি বললাম যে ওই ফ্ল্যাটে যাবো আমি। তো যাই হোক, তাদেরকে ডাই গেল, তারা ভূত দেখার মতো একটা অবস্থা, আমার দেখে তারা বিব্রত, ভয়, নানান ধরনের ব্যাপার আছে, আমি একটা রেড ওয়ান্টেড মানুষ ওই সময়। তো যাই হোক, কি করবো, আমি বললাম আমার থাকতে হবে এখানে, আমার উপায় নাই, আমার কই যাবো এখন, কারফিউ। তখন না ভাই ঠিক আছে থাকেন। তো ওরা মানে রাতে ঘুমাই টমাই নেই, আতঙ্কে। যাই হোক, পরের দিন আমি অন্য আশ্রয়ে চলে গেছি। যে বাসায় গেছি আমার এক আপনজনের বাসা, সেও সরকারি চাকরি করে, যাই হোক। তো যাই হোক, ওই বাসার মধ্যে ছিলাম, তারা আমার বাদই খাতির যত্ন করছে, সেবা শুশ্রূষা করছে, ওখান থেকে আমি কাজকর্ম করছি, বের হয়েছি বা করছি ছদ্মবেশ ধারণ করে। তো ওরা বলতেছে ভাই বারান্দায় যাবেন না আপনি। কখনো কখনো আমি একটু বারান্দায় যাই, তাদের ফ্যামিলি বাসা, তাদের প্রাইভেসি, কেন বারান্দায় যাবে না? ওই বাসায় ওই ফ্ল্যাটের ওরা হইলো আওয়ামী লীগ করে, তো কঠিন আওয়ামী লীগ, আর ওরা আপনার চিনে হারবে, চিনে, সেই জন্য আপনি ওখানে যাবেন না। অন্তর্বর্তী সরকার, এই সরকারের আসলে মূল ফোকাসটা কোন দিকে, দেশ পুনর্গঠন না নির্বাচন? শোনেন, সরকারের ফোকাস কোন দিকে সেটা সরকারের লোকরাই বলতে পারবে, কিন্তু আমরা যেটা দেখছি, অন্তর্বর্তী সরকার ঠিক আছে, এটা কেয়ারটেকার সরকারও না। হ্যাঁ, কেয়ারটেকার সরকার তো আমাদের সংবিধানে একটা প্রভিশন ছিল, যেটা ওই 14 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তারা তুলে দিল। হ্যাঁ, অতএব তত্ত্বাবধায়ক সরকার এটা না, এটা একটা বিশেষ ধরনের, ওই একটা আমাদের সংবিধানে একটা টার্ম আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা নেসেসিটি প্রয়োজনেই এই সরকারটা আসছে, এবং এর পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেফারেন্সও আছে। অতএব সংবিধান বা সাংবিধানিক ধারাবাহিকতার কোনো বাইরে জানাই। এখন তাদের ফোকাস কি বা তাদের কাজ কি, সেটা যেমন প্রফেসর ইউনূস সাহেবের কথা উনি বলছিলেন, আমি শুনছিলাম। হ্যাঁ, অফকোর্স হি ইজ এ গ্রেট ম্যান, এবং তার ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি এটা ঈর্ষণীয়, যেটা অনেকে যে, এবং কেউ তার কারণে বাংলাদেশের র্যাঙ্কিং বিভিন্ন ক্ষেত্রেই অনেক একসাথে অনেক উপরে উঠে গেছে, এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে বাংলাদেশিরা আছে তারা, যেমন সৌদি আরবে, আমি কালকেই অনলাইনে দেখছিলাম, একজন কাজ করেন, তিনি সৌদি আরবের জেদ্দা পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইউনিভার্সিটি সৌদি আরবের, সেই ইউনিভার্সিটিতে প্রফেসর ইউনূস একটা বক্তৃতা দিয়েছিলেন 16 সালে। একটা অসাধারণ বক্তৃতা উনি দিয়েছিলেন, যদিও উনি পেট্রোলিয়াম খনিজের লোক না। সেখানে দেখলাম একজন কমেন্ট করছে যে এই বক্তৃতা দেওয়ার পরে প্রফেসর ইউনূস, আমার যে কফিল, তার কাছে আমার সম্মান বেড়ে গেছে, ওই মালিকের কাছে, যে তোর দেশে এত জিনিয়াস, এত মানে কি মেরিটিয়াস মানুষ আছে, এত চমৎকার কথা বলে এই আমাদের এই সেক্টর নিয়ে, তাহলে তো তোকে সম্মান করতেই হয়। সেই জন্য ভ্যারি করে ম্যান টু ম্যান। হ্যাঁ, তবে প্রফেসর ইউনূসকে নিয়ে আমরা যেটা দেখলাম জাতিসংঘের অধিবেশনে, যেটা দেখলাম অভাবনীয়। অনেকে বলে যে মোদি, নরেন্দ্র দামোদর মোদির সাথে প্রধানমন্ত্রী বা আমাদের প্রফেসর ইউনূসের বৈঠক কেন হলো না, হ্যাঁ, বা উনি করেন নাই, বিষয়টা ওরকম মোটেও না। কারণ ভারতীয় কূটনীতিক, তাদের চ্যানেল অত্যন্ত শক্তিশালী, তারা জানেন যে প্রফেসর ইউনূসকে নিয়ে কী মাতামাতি সেখানে হবে। ওই জায়গায় উনি নিজেকে নিষ্প্রভ মনে করবেন, অসহায় মনে করবেন, সেই জন্যই প্রফেসর ইউনূস যাবার আগেই তিনি প্রস্থান করেছেন। যার যার মানির মান আল্লাহ রাখে, বলে না গ্রামে, হ্যাঁ, তো নিজের মান উনি রেখে উনি চলে গিয়েছেন। আমি দেখে কেউ কেউ এভাবে বলেছেন আর কি। তো এটা আমাদের বাঙালি হিসেবে, বাংলাদেশের তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের গর্বের। তবে প্রফেসর ইউনূস তার আন্তর্জাতিক ক্রেডিবিলিটি বা বিশ্ব সম্প্রদায়ের কাছে তার যেমন মর্যাদা, কিন্তু রাষ্ট্র পরিচালনাটাকে অন্যভাবে দেখি, রাষ্ট্র পরিচালনাটাকে অন্যভাবে দেখি। হ্যাঁ, হতে পারেন তিনি একটা টিমের মেসি বা ম্যারাডোনা, কিন্তু তার টিমের অন্যরা কি, তারা যদি আরামবাগের হয় আর উনি যদি ম্যারাডোনা মেসি হন, লাভ তো কোনো হবে না। হ্যাঁ, তাই হচ্ছে। কিন্তু উনি বিশ্ব দরবারে বা আমাদের অর্থনৈতিক পুনর্গঠনে সমগ্র অনেক কিছু ওনাকে মাথায় রেখে কাজ করতে হয়। কিন্তু সেক্টর ভিত্তিক যাদেরকে উনি দায়িত্ব দিয়েছেন, পুনর্গঠন বলেন বা বিভিন্ন মন্ত্রণালয় বলেন, যে অ্যাডভাইজার নিয়োগ করেছেন, তাদের পারফরমেন্স কি আমি জানি না।
ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইখানে পুরনো সেই মান্ধাত্ব আমলের সেই আওয়ামী প্রেতাত্মাভূত। হ্যাঁ, এই যে নূরজাহান নামে একজন, কেউ কেউ বলছেন এটাকে এনজিওদের একটা পুনর্বাসন কেন্দ্র, কেউ কেউ বলছেন বৃদ্ধদের একটা পুনর্বাসন কেন্দ্র। তাদের তৎপরতা 2-4 জন ছাড়া সকলে না, দৃশ্যমান না, কিন্তু কোনোই দৃশ্যমান না। এমন মন্ত্রণালয় আছে যেখানে কোনো নরচনাই নাই, আগে যা ছিল তাই। যে আমি যেমন একজনের কথা বলি, দেখেন এই যে একে মতিউর রহমান BIWT এর সাবেক চেয়ারম্যান, এখন নৌ সচিব, আজকে হইলেন উনি। শেখ মুজিবকে বন্দনা করে 10টা বই লিখেছেন উনি, 10টা বই কমপক্ষে। আজকে উনি হয়েছেন, নিয়োগ পেয়েছেন, কি লাভ হইল আমি জানি না। গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে আমাদের, খুব বুঝবেন কিনা জানি না, যে এক বউ তাড়াইলাম চাল চাবাই ডরে, আর এক বউ এসে দেখি নাকে মুখে গিলে। তাই তো হচ্ছে। হ্যাঁ, এর অর্থ আপনি বুঝবেন। দেখেন আর একটা বলি, শেষ করে দেবো আমি। হ্যাঁ, নাসির উদ্দিন 24 ব্যাচ BCS এর, উনি ওই ব্যাচের সভাপতি। সভাপতি কে হয়? একটা বেসের নিশ্চয়ই প্রভাবশালী, আগে থেকে উনি সভাপতি আওয়ামী লীগের। উনি 2টা মন্ত্রীর PS ছিলেন আগে, একটা হলো মির্জা আজম আর একটা হইলেন স্বপন ভট্টাচার্য। উনি এখন আমাদের LGRD উপদেষ্টারও PS, 3টে মন্ত্রণালয়ের PS। এই লোক, এই PS সাহেবকে দিয়ে কিসে সংস্কার হবে, কি হবে, কি উন্নতি হবে? মানে অফ দি আওয়ামী লীগ, বাই দি আওয়ামী লীগ, ফর দি আওয়ামী লীগ যদি কিছু থাকে, দিস ম্যান এদেরকে দিয়ে চলছে। আরেকটা দেশ শেষ করে দিই আপনি, আহসান এইচ কিবরি 18 ব্যাচের এডিশনাল সেক্রেটারি, উনি প্রধানমন্ত্রী কার্যালয়ের DG, এখনো আছেন, 2 মাস সরকার হয়ে গেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে কমপক্ষে 10 বছর উনি আছেন DG হিসেবে, আমি যদি ভুল হয়ে না থাকে, খবর নিয়ে দেখেন এখনো তিনি। এবং হালিমা মজুমদার সাহেব আমাদের বার্ধক্যের জর্জরিত, যিনি ওই 111-এর ভূত যার কাঁধে, তিনি এইসব আওয়ামী লীগের পুরনো এইসব লেসপেন্সার, এগুলো কুখ্যাত অফিসার, এদেরকে দিয়ে এই সরকারকে বিপদে ফেলছেন। এবং মানুষের যে আকাঙ্ক্ষা, রক্তদানের যে বাস্তবতা, যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছেন।